আছে। আচ্ছা, ধরেন আমি এই শেপটার মধ্যে শুধুমাত্র ফিল রাখবো, স্ট্রোক রাখবো না। স্ট্রোকটা অফ করব, কিভাবে করব? আর স্ট্রোকটা নান করে দেবো স্যার টুলবার থেকে। আচ্ছা, কিভাবে করব একটু বলেন তো প্রসেসটা। স্যার যে দুই ভাবে করা যায় স্যার। একটা স্যার স্ট্রোক যে বারটা আছে ওটা অফ করে দিতে পারি আমরা, অথবা যে পিক্সেল আছে স্ট্রোকের পিক্সেলটা স্যার আমরা জিরো করে দিতে পারি। রাইট, অর্থাৎ স্ট্রোকের কালারটা অফ করে দিলেও নান হয়ে যাবে, অথবা এখানে জিরো করে দিলেও হয়ে যাবে। সুন্দর। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এখানে, এটার মধ্যে কিভাবে করব? স্যার ফিল কালারটা স্যার উপরে রেখে গ্রেডিয়েন্ট স্যার ক্লিক করলে স্যার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, তারপরে গ্রেডিয়েন্ট প্লেট থেকে স্যার কালার চেঞ্জ করা যাবে। ভেরি গুড। তাহলে কয়েকজন হয়তো বা একটু প্র্যাকটিস ট্যাকটিস করছেন আর কি, কিন্তু ম্যাক্সিমাম প্র্যাকটিস করেন নাই জানি, তারপরও আচ্ছা, যারা প্র্যাকটিস করেন নাই, হ্যাঁ করে নেবেন, কারণ ইলাস্ট্রেটরটা আপনি ফ্রিল্যান্সিং করেন বা যাই করেন না কেন, গ্রাফিক সেক্টরে কাজ করতে গেলে এই সফটওয়্যারটা কাজে লাগবেই, কাস্টম ডিজাইন যদি করতে চান আর কি। সো খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, এবং অনেক সহজ, কাজ করতে অনেক কমফোর্ট ফিল করবেন দেখবেন যে। তবে না জানলে তো কাজ করা যাবে না, তাই না? জানতে তো হবে, তাই না? জি স্যার। প্র্যাকটিসটা ভালো করে করলেও ভালো কিছু করা সম্ভব এখান থেকে। আর আপনি মার্কেট প্লেসে কাজ করতে গেলে দেখবেন এই যে ইলাস্ট্রেটরের কাজ লাগবেই আপনার, ইলাস্ট্রেটর ছাড়া মার্কেট প্লেসে কাজ করা সম্ভব না। আর যদি মাইক্রো স্টকে কাজ করেন তাহলে তো এটার বাইরে মানে চিন্তাই করা যাবে না। ওকে, লোগো নিয়ে কাজ করতে চায় তাদের তো ইলাস্ট্রেটর ছাড়া হবেই না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমরা গত ক্লাসে কিছু টুলস দেখছিলাম, আজকে কিছু টুলস বা আজকে কিছু নতুন কিছু অপশন দেখব। প্রথমে স্ট্রোক প্যালেটটা একটু দেখে ফেলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে লাইন টুল আছে অথবা পেন টুল আছে, আমি যে কোনো দুইটার মানে দুইটার যে কোনো একটা দিয়ে আমি স্ট্রোক নিতে পারি। এখানে পেন টুল দিয়ে এভাবে ড্র করতে পারি, অথবা লাইন টুল নিয়ে এভাবে ড্রয়িং করে ফেলতে পারি। ওকে, তো আজকে এই যে স্ট্রোক লেখা যে বিষয়টা আছে এটার মধ্যে ক্লিক করলে এখানে একটা প্যালেট দেখতে পাবো, এটা সম্পর্কে একটু জানবো আজকে। তো দেখেন আমরা একটা পাথ ক্রিয়েট করলাম, এটা শুধুমাত্র পাথ, এটার মধ্যে কোনো কালার নাই। তো বোঝার ক্ষেত্রে বা বোঝার জন্য একটু কালার দিয়ে রাখি, স্ট্রোকটা অন করি, এখানে ব্ল্যাক দিয়ে আসতে থাকুক। আচ্ছা, এখন এখানে যাওয়ার আগে এই জায়গায় একটা বিষয় দেখেন, ইউনিফর্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছি। ইউনিফর্মটা হচ্ছে স্ট্রোকের মধ্যে ইউনিফর্ম ইউজ হয়, অর্থাৎ স্ট্রোকের মধ্যে কিছু স্টাইল, সেটা হচ্ছে ইউনিফর্মের মধ্যে দেয়া আছে। এখানে কিছু লিমিটেড স্টাইল দেয়া আছে, আপনারা চাইলে এটাকে এখান থেকে ইউজ করতে পারেন, আবার চাইলে কাস্টম করে নিতে পারেন। তো সেটা একটু পরে দেখাই। এইখানে ক্লিক করলে দেখেন এই স্টাইলটা আমার স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, একটা ইম্পর্টেন্ট কল আসছে, জাস্ট একটু ওয়েট করা।
আচ্ছা, আমরা স্যারের জন্য একটু অপেক্ষা করি, যেহেতু স্যার একটা ইম্পর্টেন্ট কল আসছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু প্র্যাকটিসটাকে লুজ করেন না প্লিজ। কারণ আপনারা যদি ইলাস্ট্রেটর না বোঝেন, এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ মার্কেট প্লেসের জন্য খুব খারাপ একটা অভিজ্ঞতা হবে। তখন আপনারা দেখা যাবে যে মার্কেট প্লেসে যে 50% কাজ আপনাদের করতে গেলে সমস্যা হবে। তখন আপনাদের লোক খুঁজতে হবে যে কে আমার কাজটা করে দিবে। তাই এখন যেহেতু শেখানো হচ্ছে, স্যারও ট্রাই করতেছে, আপনারাও একটু ট্রাই করেন। স্যার যে বলেন মাইক্রো স্টক মার্কেট, আচ্ছা কি কি মার্কেট এখানে? মাইক্রো স্টক মার্কেট হচ্ছে একটাই মার্কেট প্লেস যেখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়, ইভেন আপনারা কাজ সেলও করতে পারেন এখানে, আপনাদের কাজ যদি ভালো হয়। না আপলোড করবো ওখান থেকে বিক্রি হবে এরকম? হ্যাঁ, সেরকমই, যে কয়জন ডাউনলোড করবে সেই হিসাবে আপনারা কিছু টাকা পাবেন। ওকে, তো আমরা ছিলাম স্ট্রোকে, তাই না? স্ট্রোকের ইউনিফর্ম। তো এটা আরেকটা স্টাইল, জাস্ট ক্লিক। এখানে এই যে আরেকটা বিষয়, এই স্টাইলগুলো শুধুমাত্র কিন্তু স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই হবে, ফিলের মধ্যে বা কোনো শেপের মধ্যে যাবে না। এটা শুধুমাত্র স্ট্রোকের মধ্যেই ব্যবহার করতে পারবেন। আরো আছে, একটু দেখি আমরা। তো এগুলো হচ্ছে ইউনিফর্ম, আমরা দেখে নিলাম। আচ্ছা, তো নর্মালি বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা থাকে আর কি। আপনারা চাইলে যদি দরকার হয় এগুলো করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি স্ট্রোক প্যালেটে। ওয়েটটা হচ্ছে এখানে স্ট্রোকের ওয়েট, এটা আমরা এখান থেকে করতে পারি, অর্থাৎ স্ট্রোকের যে সাইজ আর কি যেটা, সেটা এখান থেকে বাড়াতে পারি, আবার এটাও এখান থেকে স্ট্রোক প্যালেট থেকে ওয়েট বাড়া দিলে হয়ে যাবে। আর ক্যাপটা একটু দেখি। প্রথমে আছে বাট ক্যাপ, তারপর হচ্ছে রাউন্ড ক্যাপ, আরটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। তিনটা অপশন দেওয়া আছে এখানে। বাই ডিফল্ট বাট ক্যাপে দেওয়া থাকে। বাট ক্যাপ থাকলে এরকম দুই পাশটা এরকম সমান থাকে আর কি। আর যখন রাউন্ড ক্যাপে চলে যাব তখন দেখবেন এই যে দুই পাশের যে অংশগুলো আছে একদম ফ্ল্যাট, এটা রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রোকের মধ্যে রাউন্ড ক্যাপের যেই ফ্যাসিলিটি সেটা। আর প্রজেক্টিং ক্যাপ যেটা করবে, বাট ক্যাপের মতোই কাজ করবে, তবে আমার পাথটা যেখানে শেষ হয়েছে তার থেকে একটু এক্সট্রা অংশ যোগ হবে। এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। ওকে, এবার আসি কর্নারের ক্ষেত্রে আমার এখানে তো কর্নার নাই, রেক্টেঙ্গেল ক্রিয়েট করি তাহলে কর্নার দেখা যাবে। আচ্ছা, এখানে অনেকগুলো চারটা কর্নার আছে এখানে। হ্যাঁ, তো এবার আমি দেখি, প্রথমটা হচ্ছে মিটার জয়েন, রাউন্ড জয়েন, আরটা হচ্ছে বেভেল জয়েন। তো মিটার জয়েনে থাকলে কি হবে, একদম এরকম কর্নার গুলো দেখা যাবে। রাউন্ড জয়েনে ক্লিক করলে এই উপরের কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে রাউন্ড জয়েন। তো একটু আগে আপনি যে গাড়িটা তৈরি করছিলেন রানা সাহেব, ওই গাড়ির ক্ষেত্রে স্ট্রোকটাকে ধরে জাস্ট রাউন্ড জয়েন করে দেবেন, তাহলে ওই পার্টটা মিলে যাবে। ওকে স্যার। আচ্ছা, বেভেল জয়েন হচ্ছে এই জায়গাগুলো একটু বেভেল টাইপের এরকম হয়ে যাবে স্যার আর কি। এতে কিন্তু স্যার ভিতরের পার্টটা কিন্তু স্যার কর্নারই রয়ে গেছে। হ্যাঁ, ভিতর পার্টে কাজ হবে না, এটাতে এর বাইরের পার্টের মধ্যে কাজটা হয়ে যাবে আর কি। আর ভিতর পার্ট সহ যদি আপনি এটাকে রাউন্ড করতে চান, সেক্ষেত্রে যদি সিসি ইউজার হয়ে থাকেন, এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধরে ড্র্যাগ করলেই রাউন্ড হয়ে যাবে। আর যদি CS6 ইউজার হন তাহলে ইফেক্ট থেকে স্টাইলাইজ রাউন্ড কর্নার্স, এখান থেকে রাউন্ড করে নিতে হবে। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এরপরে যে অপশন যেটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক।
এটা হচ্ছে পাথের সাথে স্ট্রোকের যে অ্যালাইনমেন্ট সেটা। প্রথমটা হলো সেন্টার অ্যালাইন, এটা বাই ডিফল্ট করা থাকে, অর্থাৎ এই পাথটা স্ট্রোকের সেন্টারে থাকে একদম মাঝখানে। পরেরটা হচ্ছে আউটসাইড না ইনসাইড, ইনসাইড। এখানে ক্লিক করলে হবে কি যে এই পাথের ভিতরের সাইডে ফুল স্ট্রোকটা ক্রিয়েট হবে। এটা হচ্ছে আমার পাথ, যতটুকু সাইজ এই স্ট্রোকের মধ্যে দেওয়া আছে ফুল সাইজটা কিন্তু পাথের ভিতরের দিকে আছে। এটা হচ্ছে আউটসাইড, স্ট্রোক থাকবে ভিতরে, স্ট্রোকের বাইরের দিকে আপনি যত বড় করেন যত ছোট করেন বাইরের দিকে এটা ক্রিয়েট হবে। তো বাই ডিফল্ট এটা সেন্টার দেওয়া থাকে, আপনি যত বড় করেন বা ছোট করেন না অর্ধেক থাকবে পাথের ভিতরের দিকে, অর্ধেক পাথের বাইরে দিকে ক্রিয়েট হবে যদি সেন্টার করা থাকে। এরপর আসে ড্যাশ লাইন। ড্যাশ লাইনটা হলো এই স্ট্রোকের মধ্যে কিছু ড্যাশ ক্রিয়েট হবে, জাস্ট ড্যাশ লাইনে ক্লিক। এবারে দেখেন ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, এখানে তিনবার ড্যাশ গ্যাপ ইউজ করা যাবে। তো প্রথমে আমি ড্যাশের মধ্যে যে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করলাম, যে কোনো ভ্যালু হতে পারে। এবার গ্যাপ, দেখেন গ্যাপ যখন বাড়তেছে তখন কিন্তু ড্যাশটা বোঝা যাচ্ছে। এখানে এই যে হোয়াইট অংশ যেটা এটা হচ্ছে গ্যাপ, আর ব্ল্যাকটা হলো ড্যাশ। তো ড্যাশ পরিমাণ যত বাড়াবেন এটা আরো বেশি ঘন হবে বা ডেনসিটি বাড়বে। এটা হচ্ছে গ্যাপ, এটার মাঝখানে কতটুকু অংশ বা কতটুকু ফাঁকা থাকবে সেটা। তো একই সাথে একটা স্ট্রোকের মধ্যে তিনটা আলাদা আলাদা সাইজের আলাদা গ্যাপ আলাদা ড্যাশ ইউজ করা যায়। এটার মধ্যে আমি দিচ্ছি, তো খেয়াল করেন। এটা হচ্ছে একটা, আরেকটা ড্যাশ দিব, ধরেন এটার ভ্যালু দিলাম একটু 5 দিলাম, গ্যাপ 10। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে 12 ছিল, এটার সাইজটা একটু বড়, পরেরটা 5 একটু ছোট। প্রথমটার গ্যাপ হচ্ছে 5, গ্যাপ ছোট, পরেরটার গ্যাপ হচ্ছে 10, এটার গ্যাপ বড়। এটা এভাবে করে আপনারা যে কয়টা লাগে করে নিতে পারেন। সর্বোচ্চ 3টা দেওয়া যাবে। এটা আমি 10 দিলাম, ধরেন গ্যাপ 5। তাহলে এটা হচ্ছে লাস্টেরটা, এটা 10, এটা 5। তো এইভাবে কাজগুলো করা যায়। আবার চাইলে আমি সবগুলো অফ করে দিই, খেয়াল করেন। সবগুলো 0 করে দিলাম। এখন আমি চাচ্ছি কি যে এই যে ড্যাশগুলো অন হলো এটা আমরা একদম রাউন্ড করে দিব সবগুলো ড্যাশ। তাহলে এই দুইটা অন করে দেন এখান থেকে। এবার সরি, এটাকে একদম কমায় দেন আর এটাকে বাড়ায় দেন। অর্থাৎ প্রথম ড্যাশটাকে একদম 0 করে জাস্ট গ্যাপটাকে বাড়ায় দিলে হয়ে যাবে। মানে গ্যাপ বাড়ালে হবে কি বোঝা যাবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না, বোঝা যাবে যে একদম লেগে আছে, বোঝা যাচ্ছে না। এটার জন্য বলছি যে গ্যাপটা একটু বাড়ায় দিলে তখন ভিজিবল হবে। এটাকেও যদি চাই রাউন্ড করব, জাস্ট এটা করে দিলে হয়ে যাবে। আর এই তো গ্যাপ যতটুকু বাড়ানোর আর কি, এটা 0 করে দিবেন। এখন চাইলে এটার মধ্যেও আপনারা ইউনিফর্ম ইউজ করতে পারেন। ইউনিফর্ম, ওকে। আচ্ছা একটা ধরি, তো যদি চাই এইগুলোকে অফ করব ড্যাশ, তাহলে এটাকে আনচেক করে দিলে হয়ে যাবে।
আর এখানে কিছু বিষয় আছে অ্যারো হেডস, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করা যায়। ইউনিফর্মটা এখান থেকে অফ করা যায়, সেম জিনিস এখানে যায়, এখানেও তাই। আচ্ছা, অ্যারো হেডসে গেলে কিছু অ্যারো এখানে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, স্ট্রোকের সাথে এরকম কিছু অ্যারো চলে আসছে। অ্যারো এই হচ্ছে অ্যারো ব্যাগস, পিছনের যে অ্যারোটা থাকে এটা এই যে এরকম। এখন দেখেন অ্যারো হেড বা অ্যারো ব্যাগ অ্যাড করার পর অনেক বড় হয়ে গেছে, স্ট্রোকটাই দেখা যায় না। আপনারা এখান থেকে স্কেলিং করতে পারবেন। এটা হচ্ছে পিছনেরটা, এটা সামনেরটা, ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে হবে। যে স্ট্রোক দিয়ে একটা অ্যারো ক্রিয়েট হয়ে গেল। এখানে আরো অনেক আছে, আপনারা দেখবেন কোনটা ভালো লাগে। এই যে হ্যান্ড আছে, সিজার আছে, যা ভালো লাগে আর কি। ওকে, আর এটা হচ্ছে অ্যালাইন, অর্থাৎ যদি এটাকে সোয়াপ করতে চান বা রিভার্স করতে চান সেটা এখানে ক্লিক করলে ঘুরে যাবে। এই পয়েন্টটা এখানে চলে আসবে আর এই মাথাটা এই পাশে চলে আসবে আর কি, ঘুরে যাবে। এই যে, তো এই ছিল মোটামুটি স্ট্রোক প্যালেট। এটা মাঝে মাঝে দরকার হয়। এবার একটা বিষয় একটু খেয়াল করেন, অর্থাৎ যেটা ইউনিফর্ম থেকে আমরা করলাম, এখানে কিছু লিমিটেড অপশন দেওয়া আছে। তো এই কাজটাকে আমরা চাইলে ইচ্ছা মতো করতে পারি, অর্থাৎ ইউনিফর্মটা ইচ্ছা মতো করা যায়। সেটার জন্য একটা টুল দেওয়া আছে, উইথ টুল। টুলটা সিলেক্ট করলাম, এবার আমি চাইলে এটার মধ্যে কাস্টম ইউনিফর্ম তৈরি করতে পারি। টুলটা নিয়ে জাস্ট স্ট্রোকের মধ্যে ক্লিক করে ইচ্ছা মতো এটাকে ড্র্যাগ করলেই হয়ে যাবে। যেভাবে ড্র্যাগ করবেন ওভাবেই কিন্তু শেপটা ক্রিয়েট হবে। হুম, এটা হচ্ছে কাস্টম ইউনিফর্ম। স্যার পরবর্তী যদি এডিট করতে যাই, যেটা আমি করলাম ওইটা যদি আবার এডিট করতে চাই, তাহলে এই টুলে যেতে হবে, টুলে গিয়ে তারপর কয়ে গেল, এই যে এটা, এই যেখানে পয়েন্ট দেয়া আছে, হ্যাঁ, এই হ্যাঁ, পয়েন্ট ধরে তারপর এডিট করতে পারবেন। হ্যাঁ, এই যে, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে। উইথ টুলটা দেখলাম। আচ্ছা, এবার আমরা রোটেট টুলটা দেখবো, হ্যাঁ। তো রোটেট টুল দিয়ে মূলত রোটেট করা হয়, ঘোরানো যায় বা রিফ্লেকশনও করা যায়। একটু দেখি কিভাবে কি করে। আমি চাচ্ছি এটাকে ঘোরাবো এখন। তো এই ঘোরানোটা আমরা এভাবে করতে পারি, ম্যানুয়ালি এভাবে। তো ইলাস্ট্রেটরে যেটা করা যায়, এখানে খুব বেশি ভ্যালু ইউজ করে কাজ করতে হয়। আপনি কতটুকু অ্যাঙ্গেলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন সেই ভ্যালুটা এখানে যদি অ্যাড করে দেন, তাহলে সেখানে ওই কাজটাকে খুব ইজিলি করে দিবে এবং একদম পারফেক্ট একটা মেজারমেন্টে সে ঘোরাবে। তো টুলটা হচ্ছে এটা, এটা শর্টকাট হলো আর। তো দেখেন ক্লিক করার পর একটা টার্গেট পয়েন্টের মতো সাইন চলে আসছে। এই এই পয়েন্টটা যেখানে থাকবে ওটা হচ্ছে আমার কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্ট। তো ওই এই পয়েন্টটা যেখানে থাকবে ওটাকে বেস করে কিন্তু এটা রোটেট হবে, মানে কেন্দ্রবিন্দু ধরে এটা রোটেট হবে। যদি এটা মাঝখানে থাকে তাহলে এটা চারপাশে ঘুরবে, এটা হবে তার কেন্দ্রবিন্দু। তো আমি যাচ্ছি এটার সেন্টার পয়েন্ট হবে এই জায়গাটা, তাহলে এই পয়েন্টটা এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আনার জন্য জাস্ট অল্টার ধরে আমার টার্গেট পয়েন্টে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে আর সেই সাথে এটা পপ আপ চলে আসছে। তো
তো এখানে আমাদেরকে ভ্যালুটা দিতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাবো। আমি যাচ্ছি এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাবো। প্রিভিউটা এখানে দেখতে পারবো আমরা। জাস্ট অন করি। আচ্ছা 10 করে দিলাম। ওকে। এখন ২ টা অপশন, একটা হচ্ছে ওকে আর একটা হলো কপি। ওকে করলে যেটা হবে আমার মূল অবজেক্টটা এখানে ঘুরে যাবে। আর কপি করলে আগেরটাও থাকবে, নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট হবে এই 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে। তো এবার আমি চাচ্ছি যে নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট হোক। তো সেক্ষেত্রে কপি করে দিলাম। ওকে। এখন যদি Ctrl+D প্রেস করি, ইলাস্ট্রেটর একটা অপশন, অনেক সুন্দর একটা অপশন, সেটা হলো Ctrl+D প্রেস করলে এখানে ট্রান্সফর্ম অ্যাগেইন, অর্থাৎ এটা ট্রান্সফর্ম হবে বারবার। লাস্টে যে ওয়ার্কটা করলাম, যে কাজটা করলাম, ওটা বারবার সে রিপিট করবে। যেমন এটা আন্ডু করি, আমি এটা শেপ ক্রিয়েট করলাম এখানে। এবার এই শেপটাকে অল্টার ধরে এখানে কপি করে দিলাম। তাহলে লাস্টে ট্রান্সফর্মটা ছিল কি, রেখে আমরা কপি করলাম, ওটাকে মেনটেন করে সে বারবার রিপিট করবে এটাকে। Ctrl+D, যদি এটাকে ধরে আবার অল্টার ধরে, অল্টার শিফট ধরে আর কি নিচে ড্র্যাগ করে দিলাম। এখন Ctrl+D প্রেস করলে দেখবেন এটা বারবার রিপিট হবে। এই যে যতবার প্রেস করবেন ততবার হতেই থাকবে, কোনো লিমিটেশন নাই। তো এই কাজটা এখানে করব। রোটেট টুল, অল্টার ধরে ক্লিক 10 ডিগ্রি, প্রিভিউ দেখলাম, দেন হচ্ছে কপি। এবার Ctrl+D, দেখেন সুন্দর একটা আর্টওয়ার্ক কিন্তু তৈরি হয়ে গেল এখানে। এবার আমি চাইলে স্ট্রোকের সাইজ বড় ছোট ইচ্ছা মতো করতে পারি, স্ট্রোকের ইউনিফর্ম চেঞ্জ করতে পারি। দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এটা আরেকটা। এটা চাইলে কিন্তু ঘুরিয়ে দেওয়া যায়, জাস্ট স্ট্রোক প্যালেট, এই যে এখানে যদি সোয়াপ করে দিই, দেখেন ওকে। এবার চাইলে আমরা কালারটাও চেঞ্জ করতে পারি, চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, যেটা ইচ্ছা সেটা এখানে ইউজ করতে পারেন। আমি চাইলে এই শেপটাকেও ঘোরাতে পারবো। এখন যে কাজটা স্ট্রোকের মধ্যে করলাম ওটা আমরা, অর্থাৎ রোটেট দিয়ে তো করছি পুরোটা, তাই না? এই রোটেটটা এটার মধ্যে করতে পারবো, অর্থাৎ আপনি শেপ স্ট্রোক যাই আছে কেন সবকিছুর মধ্যে রোটেটটা করতে পারবেন। যে কোনো অবজেক্টের মধ্যেও করা যায় এটা, মানে যদি ইমেজ হয় অথবা আদার্স কোনো অবজেক্ট হয় সবগুলোর মধ্যে রোটেশনটা অ্যাপ্লাই করা যায়। আমি এই পয়েন্টে এখানে রাখবো, জাস্ট অল্টার ধরে ক্লিক 10 থাকুক, কপি, এবার Ctrl+D। হয়ে গেল। পেন টুল দিয়েও যদি কোনো কিছু ক্রিয়েট করি এভাবে র্যান্ডমলি, রোটেট টুল, এটা এনে অল্টার ধরে ক্লিক, কপি, Ctrl+D। হয়ে গেল। তো এখন এই টুলটাকে ব্যবহার করে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো
এই লোগোটাকে ট্রাই করবেন আর কি। রবির লোগোটাকে বানাতে হবে জাস্ট রোটেট টুলটা ইউজ করে। আচ্ছা, এখন কেউ কি কোনো আইডিয়া দিতে পারবেন যে আসলে এই লোগোটা কিভাবে তৈরি করা যায়? ভালো করে একটু দেখেন, তারপরে একটু বলেন তো আমাকে কিভাবে কি করা যায় এটা। পলিগনাল শেপ থেকে ত্রিভুজ শেপ নিয়ে বারবার রোটেট করে করে। ভেরি গুড। আর কেউ? স্যার এখানে স্যার যদি রোটেট করি তাহলে এখানে হুম। 1 2 3 4 5 6টা ভাগ আছে স্যার। তাহলে এটা যদি আমি মানে ওই ডিগ্রিটাকে টোটাল ডিগ্রি তো স্যার 360 নাকি হুম। স্যার? তাহলে ওইটাকে স্যার হ্যাঁ। যদি আমরা করি এই 6 দিয়ে যদি করে যদি ভাগ করে যদি আমরা দিতে পারি তাহলে সমান সমান হয়। স্যার আপনি পলিগন কিছুদিন আগে- যায়। জি। হ্যাঁ, পলিগন নিয়ে করা যায়, রাইট। আর উপরেরটা স্যার কত ডিগ্রি দিব এটা স্যার বুঝতে পারতেছি না, যে উপরে যেটা স্যার ইয়েলো আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা পরে এখানে ঘোরায় রিফ্লেক্ট করে নেব আর কি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আপনারা যখন প্র্যাকটিস করবেন গুগল থেকে একটা লোগো কপি করে পাশে রাখবেন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে স্যার। দেন হচ্ছে পলিগন টুলে চলে যাবেন। এবার ক্লিক করে ধরবেন। যে গত ক্লাসে বলছিলাম এই পলিগনের কর্নার গুলোকে বাড়ানো যায়, কমানো যায়, তবে সেটা অ্যাপ্লাই করার আগে। অ্যাপ্লাই করে ফেললে তখন এটা একটু টাফ হয়ে যাবে। অ্যাপ্লাই করার আগে ক্লিক করে ধরবেন, মাউসটা ছাড়ার আগ পর্যন্ত আপনারা কর্নার গুলোকে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। ডাউন এর হ্যাঁ, আপ অ্যারো দিলে বাড়বে কর্নার গুলো, ডাউন অ্যারো প্রেস করলে কমতে থাকবে। তো আমি ডাউন অ্যারো প্রেস করলাম। এবার এই যে একটা ত্রিভুজ চলে আসলো। এটা আসার পর ছাড়বেন না, শিফট ধরবেন। শিফট ধরলে কি হবে, একদম সোজা হবে। আবার বলছি, যদি শিফট না ধরেন তাহলে কিন্তু একটু হলেও বাঁকা হয়ে যাবে আর কি। যদি কোনোভাবে বাঁকা হয় তাহলে এটা আর মিলবে না, বাঁকা হওয়া যাবে না, অবশ্যই শিফট ধরবেন। আমি এটার ভিতরে একটা কালার দিই। ওকে, শিফট ধরে আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। এবার আবার শিফট ধরবেন, দেন হচ্ছে এটাকে রোটেট করবেন ম্যানুয়ালি। শিফট ধরবেন অবশ্যই। এবার এটাকে ধরে এই যে উপরের মাথাটা এটা চলে আসবে ডান পাশে, হ্যাঁ। আবার শিফট ধরলাম, একদম ডান পাশে দিয়ে দিলাম। তাহলে ইনিশিয়ালি আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে রোটেট করব, দেন রিপিট করব, তাহলেই হয়ে যাবে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে রোটেট টুলে যাব। এবার এই যে সেন্টার পয়েন্টের মধ্যে যে বিন্দুটা আছে এটাকে আমরা নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সবার নিচে ওখানে অ্যাড করব। তাহলে কিভাবে বলেন তো একটু? স্যার যে অল্টার ধরে ক্লিক করতে হবে। অল্টার ধরে, রাইট, অল্টার ধরে এখানে ক্লিক করব। হয়ে গেল। এখন এখানে পয়েন্ট হচ্ছে 6টা, দেখেন 6টা শেপ কিন্তু 1 2 3 4 5 6। তাহলে আমাদেরকে একটা বৃত্ত বানাতে হবে এখন এটা দিয়ে। তাহলে একটা বৃত্ত সাধারণত 360 ডিগ্রি হয়, তাই না? তাহলে যেহেতু এখানে 6টা শেপ, 6টা পার্ট থাকবে, তাহলে 360 কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 180 হয় না? আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি ইজিলি করতে চাই, এখানে 360 লিখে ডিভাইডেড বাই 6 এটা করে দিলে হয়ে যাবে। 60 হয়তো স্যার। 60, সরি। এবার হচ্ছে কপি করব। এখন জাস্ট রিপিট করার জন্য কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি, তাহলে দেখবেন এই যে রিপিট হয়ে গেছে। আমাদের 80% কাজ শেষ। এবার যেটা করতে হবে, দেখেন এইটা কিন্তু উপরে, তাই না? যদি এটা এখানে মিলেন তাহলে কিন্তু এটার মতো হয়ে যাবে। তো এখন এইটাকে কোনোভাবে উপরে, এই যে এই পার্টটাকে কোনোভাবে উপরে তুলতে পারলেই আমাদের কাজ হয়ে Sure. যাবে। তো এখন এটাকে উপরে তুলবো, জাস্ট এটাকে ক্লিক, রোটেট টুলের ভিতরে একটা সাব টুল দেওয়া আছে, ক্লিক করে ধরে রাখলে আপনারা দেখতে পাবেন। সরি, রিফ্লেক্ট টুল। তো এই রিফ্লেক্ট টুলটাকে ধরতে হবে এবার। এখন রোটেট টুল যেভাবে কাজ করে রিফ্লেক্ট টুলটাও সেম ভাবে কাজ করে, অর্থাৎ আপনি কোন পয়েন্টটাকে বেস করে রিফ্লেক্ট করবেন সেটাকে এবার দেখাই দিতে হবে। এই যে এখানে ওই টার্গেট পয়েন্টটা চলে আসছে।
সেম ভাবে অল্টার ধরে এখানে ক্লিক করবেন, এই পয়েন্টটাকে বেস করে ঘোরাবো এটাকে, তাহলে অল্টার ধরে অ্যাঙ্করের উপরে ক্লিক চলে আসছে, ভার্টিক্যাল করা আছে, আপনি জাস্ট হরিজন্টাল উপর ক্লিক করে দেন, চলে গেছে। এবার এখানে কপি করবেন না, তাহলে কি হবে, এখানে এটা থেকে যাবে। হ্যাঁ থেকে যাবে। হ্যাঁ, এখানে ওকে করে দিবেন, হয়ে গেল রবির লোগো। এখন একটা একটা ধরবেন, একটা একটা কালার পিক করবেন, কাজ শেষ। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট দেয়া আছে, তাই না? গ্রেডিয়েন্ট জি গুলো স্যার। পিক করলেই দেখবেন একদম হুবহু এটা হয়ে যাবে। এই হচ্ছে রবির লোগো। এখন ব্যাপার হলো এটার মধ্যে গ্রেডিয়েন্ট এগুলোতে ওরকম ভাবে নাই, এই একটাতে দেয়া আছে গ্রেডিয়েন্ট। আমি যদি চাই এখানে গ্রেডিয়েন্টটা পিক করবো সেম ভাবে একদম, তাহলে সেটা কিভাবে করা যায়? রানা সাহেব বলেন তো কিভাবে করতে পারি? স্যার প্রথমে স্যার ওই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব ফিল কালার থেকে। অ্যাপ্লাই করলাম, এটা অন করি, এই যে অ্যাপ্লাই করলাম। এখন ওই গ্রেডিয়েন্ট টুল থেকে দেখেন এখানে কালার অনেকগুলো স্টপার আছে, আমার লাগবে দুইটা, যেহেতু কালার দুইটা, তাহলে এখানে এখানে দুইটা পাবো ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে, দেখেন দুইটা আছে। অথবা আপনি চাইলে একটা একটা করে এখান থেকে ক্লোজ করতে পারেন, সেটা একটু ঝামেলার ব্যাপার, একটা একটা টানাটানি। এখানে জাস্ট একটা ক্লিক করলে সব চলে যাবে। এবার প্রথম স্টপারটাকে ধরেন, দেন হচ্ছে আইড্রপারে চলে যান। এবার শিফট ধরতে হবে কালার পিক করার ক্ষেত্রে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যখন কালার পিক করবেন ধরে তখন স্টপার ধরে আইড্রপারে যাবেন, দেন হচ্ছে শিফট ধরে কালার উপর ক্লিক, দেখেন কালারটা পিক হয়ে গেছে। আর যদি শিফট না ধরে ক্লিক করেন তাহলে এবার দেখেন একটা কালার চলে আসবে। হ্যাঁ, তো অবশ্যই শিফট ধরতে হবে, শিফট ধরে ক্লিক, আবার এই স্টপার ধরলাম, শিফট ধরে এখানে ক্লিক, কালার চলে আসলো, কিন্তু এটার অ্যাঙ্গেল ঠিক নাই। অ্যাঙ্গেল ঠিক করার জন্য কোন টুল? এই যে গ্রেডিয়েন্ট টুল, এই টুলে গেলেই দেখবেন স্কেল চলে আসছে। এখন আপনি এটাকে স্কেলিং করে অ্যাঙ্গেলটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে। এই তো, এখন পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অথবা এখানে রাইট বাটন ক্লিক করলে গ্রুপ করতে পারবেন। দেন নিচে টাইপ টুল আছে, এখানে টাইপ টুল দিয়ে জাস্ট ক্লিক করে রবি লিখে দিলেই হয়ে যাবে, যে কোনো ফন্ট ইউজ করে। এইটার কালারটা চেঞ্জ করবো কিভাবে? টেক্সটের কালার, এই যে আইড্রপার, অর্থাৎ একটা শেপের কালার যেভাবে চেঞ্জ করেন টেক্সটের কালার সেম ভাবে। আর এখানে তো শিফট ধরে করতে হবে না। না না, এখানে শিপ ধরতে হবে, শিপ শুধুমাত্র গ্রেডিয়েন্টের সময় করবেন, গ্রেডিয়েন্ট পিক করার ক্ষেত্রে শিপ ধরতে হবে। হ্যাঁ, এছাড়া কখনো শিপ ধরতে হবে না কালার পিক করার জন্য। স্যার এই যে ইয়েলো শেপটা যেটা স্যার এই যে রিফ্লেক্ট করে করলেন স্যার, এটা কি স্যার এই যে রোটেট টুল দিয়ে স্যার হইতো না? ওই পয়েন্টটা ওখানে রেখে তারপর জাস্ট ঘুরাই দিলে? না 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 না, তখন আর এইটা মিলবে না। আচ্ছা না, আচ্ছা, বুঝতে তখন পেরেছি। এটা ফাঁকা থেকে যাবে, মিলবে না। তো এটা বোঝেন নাই কে কে বলেন? স্যার যে নিজের হাতে গ্রেডিয়েন্ট না করলে স্যার বোঝা যাবে না। হ্যাঁ গ্রেডিয়েন্ট কালারটা যেভাবে পিক করলেন ওটা একটু আরেকবার দেখাবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই। আমরা যে গ্রেডিয়েন্ট দিয়ে যে কালার করলাম সেটা একটু আরেকবার দেখাই দিবেন। হ্যাঁ, সাধারণত গ্রেডিয়েন্ট পিক করার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার জন্য তো এখান থেকে স্টপার পেয়ে যাচ্ছেন একদম ইয়াতে, গ্রেডিয়েন্টের প্যালেটের মধ্যে। আর যদি এমন হয় যে বাইরে থেকে কোনো কালার পিক করবেন, ধরেন আপনি এখান থেকে, এখানে তো আছে, এটাই দেখাই। প্রথমে এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। তো সলিড কালার আছে, আমি এখানে ক্লিক করে অন করে দিলাম। কালার যেটাই থাকুক সমস্যা নেই, জাস্ট অন করতে হবে। অন করার পরে আপনি কালারটাকে পিক করবেন। অন করলাম, এবার গ্রেডিয়েন্ট প্যালেটে গিয়ে আমাকে দেখতে হবে এখানে কালার কয়টা, স্টপার কয়টা। ধরেন এখানে কালার আছে 3টা, আপনার স্টপার আছে 2টা, তখন আরেকটা স্টপার অ্যাড করে নেবেন। যদি 2টা থাকে, কালার 2টা থাকে, তাহলে ওই কালার কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে স্টপার রাখতে হবে। 2টা কালার 2টা স্টপার ঠিকঠাক। দেন হচ্ছে আপনি
যে কোনো একটা স্টপার ধরবেন, ধরে আইড্রপারে গিয়ে শিফট ধরে কালার উপর ক্লিক করবেন। ক্লিক করার সময় জাস্ট শিফটটা ধরবেন, আর কিচ্ছু লাগবে না, বাকি সবকিছু আগের মতো। আবার এই স্টপারটা ধরবেন, এটার সাথে যে কালারটা দিবেন ওটা অ্যাপ্লাই করার আগে শিফট ধরে নেবেন শুধুমাত্র। বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। এই তো, এবার অ্যাঙ্গেলটাকে ঠিক করার জন্য গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন, দেন হচ্ছে এটাকে ড্র্যাগ করে আপনি দেখবেন যে কোন জায়গায় ড্র্যাগ করলে এটার অ্যাঙ্গেলটা এটার সাথে মিলে। তো ড্র্যাগ করে করে আপনাকে দেখতে হবে আসলে। মিলে গেলে তারপরে টুলটাকে চেঞ্জ করবেন, এটা ফিক্স হয়ে গেছে এখন। এবার ফাইনালি গিয়ে এটাকে ধরে গ্রুপ করে দিবেন। কাজ শেষ। স্যার এখানে যদি আমাদের ইচ্ছা মতো কালার দিতে চাই তাহলে কালার পিকার কি ইউজ করা যাবে স্যার? কালার পিকার? স্যার যেটা স্যার ওই যে আমরা ফিল কালারে ডাবল ক্লিক করলে স্যার যেটা আসে। ও আচ্ছা, হ্যাঁ ইউজ করা যাবে। মানে এটা হচ্ছে ইয়ার যখন আপনি গ্রেডিয়েন্ট দিবেন তখন বলতেছেন কালার পিকার ইউজ করবেন ওটা? হ্যাঁ, যদি মানে হ্যাঁ নিজের ইচ্ছা মতো আমি পারবেন। চেঞ্জ করবো। হ্যাঁ অবশ্যই। জাস্ট এইটাকে ধরবেন, দেন হচ্ছে স্টপারটাকে সিলেকশনে রাখবেন। যদি ডিসিলেক্ট থাকে তাহলে ক্লিক করে জাস্ট সিলেকশনটা করে দিবেন স্টপারটাকে। এবার আপনি ডাবল ক্লিক করে এখান থেকে কালার পিকার ইউজ করতে পারবেন। দেখেন এই যে অ্যাড হয়ে গেছে কালারটা। ওকে স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। তো সেম ভাবে আপনাদেরকে গুগল ক্রোমের লোগোটা বানাতে হবে, তাহলে আপনাদের এই রিফ্লেকশন বা রোটেশন এগুলো নিয়ে আর প্রবলেমটা থাকবে না যদি এই দুইটা লোগো প্র্যাকটিস করেন। তো আমি আরেকটা লোগো তৈরি করে দেখাচ্ছি গুগল ক্রোমেরটা। তো এখানে যদিও সার্কেল, কিন্তু এখানে কালার ভেরিয়েশন আছে। তো যে কয়টা কালার ওই কয়টা শেপ, অর্থাৎ এক একটা শেপের মধ্যে এক একটা কালার, ওইটা আমরা পরে করে নিব। প্রথমে এটার যে স্ট্রাকচার সেটাকে তৈরি করব। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আচ্ছা প্রথমে একটা ইলিপস নিয়ে নিই। ইলিপস নিলাম, কালার যে কোনো একটা থাকুক, সমস্যা নেই। এখন এইটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা এটাকে বলছিলাম যে কন্ট্রোল এফ, কন্ট্রোল বি এগুলোতে কি হয়? না স্যার। হ্যাঁ স্যার। না, আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করি না? জি স্যার ইলাস্ট্রেটরে আরো একভাবে কপি পেস্ট করা যায়। কন্ট্রোল সি কন্ট্রোল ভিও এখানে কাজ করে। দেখেন আমি এটাকে কপি করার জন্য কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল, দেন কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হলো। তাহলে পেস্ট হলো ঠিকই, বাট দেখেন তো এটার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে না? অর্থাৎ আমি চাচ্ছিলাম যে এটার উপরে পেস্ট হবে একদম সেম জায়গাতে, কিন্তু সেটা কি হয়েছে? না, অর্থাৎ কন্ট্রোল ভি হ্যাঁ দিলে স্যার। হ্যাঁ স্যার। এটার পজিশনটা একটু ঘুরে যায়, নষ্ট হয়ে যায়, বা অন্য জায়গাতে পেস্ট হয়। তো যদি এরকম হয় যে আমার সেম জায়গাতে আর একটা শেপ লাগবে একদম একই জায়গাতে, পজিশন একটু নড়তে পারবে না, সেটা হচ্ছে ফ্রন্টে, এই শেপের উপরে লাগবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে আগের মতো কপি করবেন, দেন পেস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল এফ, এফ ফর ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট হবে তখন। আর যদি সেম ভাবে আপনার এই শেপের ব্যাকে পিছনের সাইডে আরেকটা শেপ লাগে, তাহলে কি হবে? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে হবে ব্যাকে, বি ফর ব্যাক। তাহলে আমি প্রথমে কন্ট্রোল সি দিলাম, তাহলে কপি হয়ে গেল এই কালারের শেপটা। আপনাদের বোঝার জন্য আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, সাদা করে দিলাম। তাহলে কপি করার ক্ষেত্রে কিন্তু আগের কালারটাই হয়েছে, তাই না? এখন যদি আমি কন্ট্রোল এফ দিই, দেখেন এই যে ফ্রন্টে পেস্ট হয়েছে। কন্ট্রোল বি দেই এবার, দেখেন ওই যে ব্যাকে পেস্ট হয়েছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার তো? জি স্যার। ওকে, সেম কাজটা আমরা এখানে করব। আচ্ছা,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি করলাম Front কপি করে front page। ফ্রন্টে পেস্ট করলাম। এবার কন্ট্রোল 3, আচ্ছা কন্ট্রোল 3টা পরে দেব, আগে ছোট করে এটাকে। তাহলে দেখেন কয়টা শেপ আছে এখানে, দুইটা। কালারটা বোঝা যায় না, এটাকে ডিফারেন্ট কালার করে রাখি, এখন দেখা যায়। তাহলে দুইটা শেপ আছে না? জি স্যার। জি জি স্যার। স্যার। ঠিক আছে, আর একটা শেপ লাগবে। তো এই ছোট করা যে শেপটা আছে রাউন্ড শেপ, এটাকে আমরা এখন একবার কপি করব, দেন হচ্ছে ফ্রন্টে পেস্ট করব, এবার হাইড করে রাখবো। তাহলে একটু খেয়াল করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3, কি হলো বলেন তো? কন্ট্রোল এই 3 তে Hide হাইড হলো হলো। স্যার। রাইট, এই শেপটা আরেকবার কপি হয়ে ওই কপি করা শেপটা হাইড হয়ে গেছে, তাই না? তার মানে আমাদের ব্যাকআপে কিন্তু এই শেপের একটা কপি আছে, ঠিক আছে? এটা ব্যাকআপে রাখতে হবে। দেন হচ্ছে আমরা এটাকে ধরবো, ধরার পর এই অংশটা কাটতে হবে না? মানে এই অংশটা কিন্তু ফাঁকা, এটা একদম হোয়াইট। হোয়াইট বলতে এই যে অংশটার মধ্যে হোয়াইট আছে এটা ফাঁকা আর কি। এটা যেহেতু আমরা জেপিজি নামাইছি, ওইটা হোয়াইট অটোমেটিক চলে আসছে। তো এটাকে জেপিজি ফাইল, আপনি চাইলে এটাকে কেটেও করতে পারেন, এই অংশটা একদম ফেলে দিয়ে, অথবা এখানে হোয়াইট করেও করতে পারেন। তবে কাটাই ভালো, কারণ না কাটলে আপনার এই শেপটার প্রবলেম হয়ে যাবে, এটা আর কাটতে পারবেন না, এটা কেটেই করতে হবে। তাহলে কি করব, দুইটা শেপ একসাথে সিলেক্ট করব, দেন হচ্ছে পাথফাইন্ডার নামে একটা অপশন পাবেন, উইন্ডো থেকে পাথফাইন্ডারটা অন করে নেবেন। এই যে পাথফাইন্ডার, এটার উপরে ক্লাস হবে, বিস্তারিত ক্লাস হবে। আজকে যতটুকু লাগবে এটা করতে অতটুকু শিখবেন। জাস্ট পাথফাইন্ডারে যাবেন, এটা অন হবে। দেন হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় যে অপশনটা, আবার বলছি, শেপ মোড থেকে দ্বিতীয় অপশনটা, যে মাইনাস ফ্রন্ট, কার্সারটা ধরলে দেখতে পাবেন মাইনাস ফ্রন্ট, এই অপশনটা ইউজ করবেন। বাকি অপশনগুলো ক্লাস আমরা পরে ইউজ করবেন, মাইনাস ফ্রন্ট। তার আগে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই দুইটা শেপে কিন্তু সিলেকশনে থাকতে হবে। তো জাস্ট ক্লিক, এবার দেখেন এই অংশটা কিন্তু কেটে পড়ে গেছে, উপরে শেপ যতটুকু ছিল ওই অংশটুকু ফাঁকা হয়ে গেছে কেটে। এটাকে কোনোভাবে নাড়ানো যাবে না। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো ওই যে আমাদের ব্যাকআপে একটা শেপ আছে ওইটাকে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে আনবো? Control Alt 3। কন্ট্রোল অল্টার 3 চলে আসছে। আসার পর এটাকে অল্টার শিফট ধরে সমানভাবে চারপাশ থেকে ছোট করে দেব একটু। তাহলে দেখেন এটা কালারটা এভাবে করে দিই। তাহলে এই যে একটা স্ট্রাকচার ছিল এটা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি শেপটাকে কাটতে পারি এভাবে, দেন হচ্ছে কালারটাকে পিক করতে পারবো, একদম হুবহু সেম জিনিসটা আমরা পেয়ে যাব। তো এখন যেটা করব, যেহেতু কাটতে হবে, কাটার জন্য আমরা লাইন টুল ইউজ করব একটা। লাইন টুল এবং সেই সাথে পাথফাইন্ডারটাও লাগবে। পাথফাইন্ডার আরেকটা অপশন আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিভাইড। এটা তাহলে প্রথম ইউজ করলাম কোনটা, এই অপশনটা। এটা দিয়ে কি করলাম, দুইটা শেপ ব্যবহার করে উপরের শেপ দিয়ে নিচের শেপটাকে কেটে দিলাম। আচ্ছা, পরবর্তীতে যেটা ইউজ করব পাথফাইন্ডার্স এর মধ্যে নিচের সেকশনে প্রথম অপশনটা ডিভাইড, ডিভাইড দিয়ে আমরা কাটবো। তো এখানে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, এটা হলো লাইন টুল অথবা পেন টুল দিয়ে আমাদের একটা স্ট্রোক অথবা একটা পাথ এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একদম সেন্টার থেকেই ধরি, লাইন টুল আছে এখানে, আমি লাইন টুল ক্রিয়েট করে, দেখেন এটা যখন ড্র করবেন অবশ্যই শিফট ধরবেন, না হলে কিন্তু বাঁকা হয়ে যাবে। শিফট ধরে একটু বাইরে নিয়ে এসে ছেড়ে দিবেন। খেয়াল রাখবেন যখন পাথটা ক্রিয়েট করবেন বা লাইনটা ক্রিয়েট করবেন যাতে করে এই শেপের সাথে অ্যাডজাস্ট না হয়, একটু বাইরের থেকে নিতে হবে। আপনি চাইলে এখানে কোনো একটা স্ট্রোকের কালার দিয়ে রাখতে পারেন বা স্ট্রোকটা ছোট্ট করে দিয়ে রাখতে পারেন বোঝার জন্য। এই যে চলে আসছে। এবার এটাকে ধরবেন, ধরে এখানে একটা সেন্টার পয়েন্ট আছে, দেখেন এই যে ছোট্ট একটা অ্যাঙ্কর আছে এখানে, এই সেন্টার পয়েন্টটাকে
মেইনটেইন করতে হবে। অর্থাৎ যখন আমরা এখানে রোটেট করব তখন ওই সেন্টার পয়েন্টটা লাগবে। তো দেখেন যতক্ষণ সিলেকশনে থাকে ততক্ষণ পর্যন্ত ওই পয়েন্টটা দেখা যায়। ডিসিলেক্ট হয়ে গেলে আর দেখা যায় না। তো আপনারা একটা কাজ করতে পারেন, কন্ট্রোল আর দিয়ে রুলার ইউজ করতে পারেন কিন্তু এখানে। রুলার থেকে গাইড নিয়ে যদি এখানে সেন্টার পয়েন্টটাকে মেনশন করে রাখেন তাহলে আর প্রবলেম হবে না। এই যে হয়ে গেল। এবার আপনি বাইরে ক্লিক করেন, কোনো প্রবলেম নাই। সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। এটা কেন নিলাম? এটাকে এই বিন্দুটাকে বেস করে আমরা এই পাঁচটাকে ঘোরাবো। তাহলে দেখেন 360 ডিগ্রির মধ্যে আমার শেপ কয়টা থাকবে? 3টা। একটা আছে আর 2টা লাগবে। তাহলে 360কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। ওকে, 120 ডিগ্রি স্যার। 120 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা আবার চলে 120। হ্যাঁ, রাইট। রোটেট টুল, দেন হচ্ছে অল্টার ধরে সেন্টার পয়েন্টে ক্লিক, দেন হচ্ছে 120 করে দেন। প্রিভিউ দেখে নেন। ওকে, দেন হচ্ছে কপি করবেন। হ্যাঁ, এবার ওকে করবেন না, কপি। তাহলে দেখেন একটা 2টা হয়ে গেল। আর কয়টা লাগবে? একটা স্যার। আরেকটা লাগবে। তাহলে আর একটা একবার লাগবে। হ্যাঁ, একবার কন্ট্রোল ডি প্রেস করবেন। Control D। কন্ট্রোল ডি হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি চাইলে এই যে গাইড যেটা আছে এটাকে হাইড করে রাখতে পারেন। গাইডটা হাইড করে কিভাবে? ফটোশপে যেভাবে করছেন আর কি, সেম। কন্ট্রোল এইচ। এইচ অথবা সেমিকোলন। হয়ে গেল। এখন পুরোটা একসাথে ধরবেন এভাবে ড্র্যাগ করে। আবার বলছি পুরোটা, কোনো কিছু যদি বাদ না থাকে পুরোটা একসাথে ধরবেন। এবার ওই যে ডিভাইডের কথা বলছিলাম, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, ডিভাইড। কাজ শেষ। ডিভাইড করার পর আনগ্রুপ করতে হয়, নাহলে ডিভাইডের অ্যাকশনটা বোঝা যায় না। তো ডিভাইড করলে দেখবেন কাটার পরে গ্রুপ হয়ে থাকবে, এটাকে আপনারা রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিবেন। এবার দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন কাজ কি? ধরবেন এক একটা, আর আই ড্রপার নিয়ে কালার পিক করবেন, ধরে ধরে কালার পিক। শেষ। এখানে হালকা গ্রেডিয়েন্ট দেয়া আছে, তো আমি গ্রেডিয়েন্ট দিলাম না, জাস্ট আপনারা বুঝতে পারলেই হবে। এবার ফাইনালি গিয়ে পুরোটা একসাথে সিলেক্ট, গ্রুপ হয়ে গেল। সেভ করা ফার্স্ট ক্লাসই দেখছেন, এভাবে সেভ করবেন। তো এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাই বুঝতে পারছেন কিনা এটা? না বুঝে থাকলে এখনই প্রশ্ন করুন। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার রেডটা সবুজ যেখানে আছে আমরা ওই ওই রকম জায়গায় নিতে চাচ্ছি, তাহলে কি করতে পারি স্যার? রেড যে রেডটা শেপটা আছে স্যার আরেকটু নিচের দিকে নিতে চাচ্ছি। এখন যেভাবে আছে এইভাবে করার পরে এখন ঘুরাইতে চাচ্ছি আরেকটু। আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু বুঝাই বলেন। স্যার রেড বা যে কোনো হ্যাঁ, একটাকে স্যার একটু নিচের দিকে নিতে চাচ্ছে, মানে স্যার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন যে অবস্থানে আছে তার থেকে একটু বাম দিকে ঘুরাই নিতে চাচ্ছি স্যার। এটাকে ঘোরাবেন বাম দিকে? জি স্যার জি। পুরোটা ধরে স্যার একটু রোটেট করে দিলে হয় না স্যার? ও আচ্ছা, পুরোটাকে এটাকে এইভাবে ঘোরাবেন তাই? এটা জি নাকি স্যার শুধু এইটা? শুধু ওইটা স্যার। শুধু এটা ঘোরালে তো এই জায়গাতে ফাঁকা হয়ে যাবে স্যার আমি তখন তো। চাচ্ছি তিনটাই ফাঁকা ফাঁকা হোক আর কি সেইভাবে স্যার। ও, সেক্ষেত্রে ওইভাবে না ঘুরে যদি এটাকে আনগ্রুপ। দেখি ট্রান্সফর্ম করলে হয় কিনা। না, ওকে ওকে। এটাকে ঘোরাবেন তাই তো? জি স্যার আমি জাস্ট তিনটা কালারের মাঝখানে জাস্ট সাদা সাদা একটু থাকবে। হুম। কারণ এই 3টা কাপকে আলাদা আলাদা করে সাজাতে চাচ্ছে। দেখা যাবে ক্রমের মতনই, কিন্তু আলাদা আলাদা থাকবে 3টা। জি 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 জি। তাহলে স্যার এটা করলে হয় না স্যার? সিলেক্ট করে আমি এক দুই হুম। পিক্সেল মানে উপর দিক সরাই দিলাম, একটা ডানে সরালাম একটা বাইরে সরাইলাম। তখন কিন্তু এখান থেকেও ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। উনি আর তো ওই এইটাই ফাঁকা চাচ্ছে। ঘরটাই চাচ্ছে যে সাদা ও দেখা আচ্ছা, যাবে ওই জায়গাটা। হ্যাঁ তাহলে ওটা করতে পারেন। এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে সমান হয়ে গেল। হুম। এইটা এরকম চাচ্ছেন? স্যার ভিতরে রাউন্ড শেপটা আবার ঠিক নাই কিন্তু।
হ্যাঁ, এটা align তখন এটা এভাবে না, এভাবে করলে অ্যালাইনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? কি তখন আপনি এখানে শেপ নিয়ে ওইভাবে শেপ দিয়ে কাটতে হবে তখন। ধরেন এখান থেকে আপনি একটু হোয়াইট স্পেস চাচ্ছেন, তাহলে এভাবে একটা শেপ ক্রিয়েট করবেন। এটাকে আবার ঘোরাতে হবে এইদিকে এদিকে। তো সেম ভাবে এই একই সাইজে সবগুলো নিতে হবে। হ্যাঁ, লাগলে আপনি এটাকে ম্যানুয়ালি ঘোরায় দেন, সমস্যা নেই। বাট এখানে যে সাইজটা এখানেও সেম সাইজটা রাখবেন। স্যার এটা কি 120 ডিগ্রি দিলে ঘুরাইলে স্যার সেম জায়গায় পড়বে না স্যার? সেম হ্যাঁ, জায়গায় তো পড়ার এটা কথা। নেওয়ার পর যদি ঘুরাই দিতাম তাহলে হয়ে যেত। জাস্ট আমি ম্যানুয়ালি করে দিচ্ছি। এতটুকু করে দেখেন, দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল আছে যে এটা। এবার অল্টার ধরে এখানে ক্লিক করে ছেড়ে দিলে কেটে যাবে। হুম। এবার কিন্তু আর এটার সাথে অ্যালাইনমেন্টের কোনো প্রবলেম হবে না। জি স্যার, এটাই চাচ্ছিলাম স্যার আমি। স্যার এভাবে এই পাশটা কাটলে হবে। অফসেট পাথ দিয়ে ছোট করে দেওয়া যায়। অফসেট পাথ করা যায়, তবে অফসেট পাথ দিয়ে ছোট করবে তাই? দেখি তাহলে ওটা করলে তাও কি তো হবে। স্যার ওইখানে মাঝখানটা ফাঁকা থেকে যাইতো, আমি তাই বলতেছিলাম। আচ্ছা, দেখি অফসেট পাথ কাজ করে কিনা। তো তবে অফসেট পাথ দিয়ে করলে এখানে লাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, চারপাশ থেকে ছোট হবে কিন্তু। ঠিক আছে, তো সেক্ষেত্রে তিনটাকে আলাদা আলাদা করে করতে হবে। দেখেন কি হয়। হুম, দেখছেন চারপাশ থেকে কমে গেছে। এই যে শেপটা ছোট হয়ে যাবে আরো। ছোট হয়ে যাবে। এভাবে না করে জাস্ট এখানে কেটে দিলেই হয়ে যাবে আর কি, আলাদা শেপ দিয়ে। হ্যাঁ, এটাই করা যায়। তাহলে এই দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, এই দুইটা সবাই করবেন। তাহলে রোটেট টুল, তারপর পাথফাইন্ডার সম্পর্কে আপনাদের হালকা কিছু আইডিয়া হবে। নেক্সট ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইনটা দেখবো, আর হচ্ছে পাথফাইন্ডার শেপ বিল্ডার, এই দুইটা টুল দেখবো আর কি। তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন থাকলে বা কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার আমি না আগের ক্লাসটা করতে পারিনি, তো সেভ করা যদি একটু দেখাই দিতেন। সেভ করা, সেভ করার সময় আপনাদের এই আর্টওয়ার্ক গুলোকে আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে। আমি এভাবেই রাখলাম। এবার ফাইল থেকে যদি এটাকে এআই ফাইল করতে চান, এআই হিসেবে সেভ করতে চান, এআই হচ্ছে এটা র ফরম্যাট, অর্থাৎ এডিটেবল যে ফরম্যাটটা সেটা। যেমন স্যার ফটোশপে পিএইচডি। ফটোশপে যেভাবে দুইটা ফরম্যাট, রাইট, ওখানে দুইটা ফরম্যাট ছিল না, পিএসডি আর জেপিজি। এখানে হচ্ছে এআই আর হচ্ছে জেপিজি। এআইটা হচ্ছে এটার ইলাস্ট্রেটর র ফরম্যাট বা র ফাইল। ফাইল থেকে সেভ এসে গিয়ে আপনারা লোকেশনটাকে দেখাই দিবেন যে কোথায় সেভ করবেন। এখানে ফাইলের নাম দিবেন, দেন হচ্ছে সেভ। ফরম্যাটটা এখানে এআই থাকবে। আর জেপিজি করার জন্য সেভ এজ এর মধ্যে কোনো জেপিজি অপশন নাই। হ্যাঁ, কোথা থেকে করতে হয় বলেন তো? এক্সপোর্ট স্যার। এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। এখানে এসে আপনারা যদি চান যে ফুল আর্টবোর্ডের মধ্যে যা কিছু আছে সবই একসাথে সেভ হবে, তাহলে ইউজ আর্টবোর্ড অপশনটা অন করে দিবেন। আর এখান থেকে জেপিজি বা পিএনজি যেটা দরকার হয়, যদি জেপিজি দরকার হয় ফরম্যাটটা এখানে পেয়ে যাবেন, পিএনজিও পাবেন, দেন হচ্ছে এক্সপোর্ট করে দিলে হবে। এখান থেকে দেখাই দেবে যে কোথায় সেভ হবে, আর এখানে ফাইল নেমটা দিয়ে দেবেন। এই তো। স্যার হুম, আর্টবোর্ডটাকে বিভিন্ন স্টাইলিশ করা যায়, সেটাকে পরবর্তী কোনো ক্লাসে আমরা দেখবো নাকি স্যার? গত ক্লাস আমি ছিলাম না ওই সময়।
আর্টবোর্ড তো এটা ইচ্ছা মতো, আর্টবোর্ড তো স্টাইলিশ করা যায় না, আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের। আর্টবোর্ড তো আর্টবোর্ডের মতোই থাকবে। আপনি এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ধরনের স্টাইলিশ। ওগুলো ডিজাইন যখন শুরু হবে তখন ডিজাইন পারপাসে যা যা লাগবে ওগুলো পাবেন। ওকে স্যার। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এখানে শেষ করব। ওকে স্যার।